রবি ঠাকুরের যে আবেদন ছিল সভ্যতার প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লহ তব লৌহ লোষ্ঠ কাষ্ঠ প্রস্তুর, হে নবসভ্যতা। হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্য ছায়ারাশি, গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সামগান, নিবার ধান্যের মুষ্টি বল কলবসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি। পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব, চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন। সেই স্বাধীনতা, সেই বক্ষ প্রসারতা যা একমাত্র মানুষকে বাঁচিয়ে রাখতে পারে এবং সভ্যতাকেও বাঁচিয়ে রাখতে সভ্যতাকে বাঁচিয়ে রাখতে। আমার প্রথম প্রশ্ন, কিশোর বয়সে আপনি কমিউনিজমের প্রতি আকৃষ্ট হলেন কিভাবে এবং কেন? তখন মনে আছে, তখন খুব ছোট, ওই কালীঘাটে ছাদের উপরে থাকতাম। তখন দেখতাম ওই অঞ্চলে কংগ্রেসীরা খুব বড় বড় মিছিল করতেন। চীনের দালাল জ্যোতি বসু, সেই মিছিলে আমার মজা লাগতো আর কি, যে একটা লোক, তার বিরুদ্ধে সবাই বলছে চীনের দালাল টালাল বলছে, ব্যাপারটা কি। মূলত আকর্ষণটা তখন থেকেই হয়তো একটা অবচেতন মনে কাজ করছিল। তারপর স্কুলে পড়াকালীন যখন ওপরের ক্লাসে উঠলাম 10-11-এ, তখন বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদে মুখর হতাম। বন্ধু বান্ধবদের খুব মদত পেতাম, তারা ভাবতেন আমি ওদের হয়ে কথা বলছি। তারপর তো হঠাৎই হায়ার সেকেন্ডারি পাশ করার পর খুবই, তখন আর মাত্র 15-15.5 বছর বয়স, মনে থাকতে পারে যে ধরমবীরা 67 সালে বা 68 সালে ওই সময়ই, সে রাজভবনে বসেই যুক্তফ্রন্ট সরকারকে সরিয়ে দিয়ে প্রফুল্ল ঘোষকে মুখ্যমন্ত্রী করেন। তো উত্তেজনায়, তখন কি জানি না, আমি তখন ট্রাম ছিল, ট্রামে করে চলে গেলাম একেবারে রাজভবনের আশেপাশে, খুব ঘোরাঘুরি করলাম, ভাবলাম অনেক কিছু দেখা যাবে, কিছুই দেখা গেল না, বাড়ি ফিরে এলাম। আপনি একাই চলে গেছি। তারপরে আন্দোলন শুরু হলো, তখন ধর্মতলার মোড়ে এসপ্ল্যানেড ইস্টে খুব বিক্ষোভ হতো, আমি চলে গেলাম, বিক্ষোভ জড়ো করলাম প্রচুর। তখন এদিক ওদিকে ঢিল মারা হচ্ছে, পুলিশ লাঠিচার্জ করছে। তো সেই ইনসিডেন্টালি আমরা তখন পুলিশের তাড়া করে জ্যোতি সিনেমার পাশে একটা চার্চ আছে, চার্চের ভেতর ঢুকে গিয়েছিলাম। তা বহু লোক আশেপাশে লাঠি খেয়েছে, ফর্চুনেটলি আমার ঘাড়ে লাঠি পড়েনি, কিন্তু আমাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো লালবাজারে। মনে আছে তখন বোধহয় ডিসি কে ছিলেন, নাম জানি না, তিনি আমাকে দেখে বললেন, এই বাচ্চা ছেলেটাকে ধরে এনেছো কেন, ওদের অফিসারকে। তো আমাকে তুমি কোন ক্লাসে পড়ো? তখন আমার ভীষণ ইগোই লাগলো, আমি ক্লাসে পড়ি, আমি কলেজে পড়ি। বললো, ও কলেজে পড়ো, আচ্ছা কোন কলেজে পড়ো? আমি বললাম আশুতোষ কলেজে পড়ি। তো এখানে কী করতে এসছিলে? আমি সঙ্গে ইনস্ট্যান্ট উত্তর দিলাম, জ্যোতি সিনেমায় এসেছিলাম। আজকের দিনে জ্যোতি সিনেমায় তুমি দেখতে এসছো অত দূর থেকে? ঠিক আছে, তোমার বাবাকে আমার খবর দিচ্ছি, বাড়ির নাম টাম ঠিকানা নিলেন, বাবা এসে নিয়ে যাবেন, যাও। পাঠিয়ে দিল লকআপে, লালবাজারে লকআপে থাকলাম। সকলেই তখন প্রায় আক্রান্ত হয়েছিলেন। আমি ফর্চুনেটলি বা ঘটনাচক্রে কোনো আহত হইনি। তো লালবাজার লকআপে প্রায় ভ্যা করে কেঁদে ফেলেছিলাম, মনে আছে আমার। তো আমাদের সঙ্গে ছিলেন তখন, পরবর্তীকালে জেনেছিলাম তিনি হিন্দুস্তান স্টিল ইউনিয়নের একজন নেতা। সান্ত্বনা টান্তনা দিলেন। পরের দিন ব্যাংশাল কোর্টে নিয়ে যাওয়া হলো, এক এক করে নাম ডাকছেন, বিচারপতি বেল বেল বলছেন, আমার নামটা যেই ডাকলো জুডিশিয়াল কাস্টাডি হয়ে গেল। অপরাধ, আমি কলেজ ছাত্র। এই তারপর থেকে খুবই অ্যাক্টিভলি যুক্ত হয়ে পড়লাম। এবং নিজের মতো করেই যুক্ত হলেন নাকি তখন কারোর থেকে? না না, আমি সম্পূর্ণ নিজের মতো করে, এবং আমার একটা ঘটনা, এগুলো হয়তো প্রত্যেকটা ইনসিডেন্ট, ওই জেলে প্রেসিডেন্সি জেলে যখন ছিলাম তখন ওদের একটা
ওই কার্ড থাকতো আর কি, তো সেখানে লেখা ছিল একটা সিপিএম। তো আমি জানতাম না সিপিএম হঠাৎ করে আমার নাম লিখে দিল। তা আমি পাশের একজন সিপিআইয়ের বড় নেতা ছিলেন, তাকে আমি জিজ্ঞাসা করলাম জানলো কী করে আমি সিপিএম। তা উনি বললেন না না, ওটা চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের অর্ডারে তোমাকে এখানে রাখা হয়েছে। তো অবশ্যই তাহলে বলে তখন সিপিএমটাই ঢুকে গেল আর কি। তারপর থেকে আছি। কালীঘাট অঞ্চলে পার্টির সঙ্গে সরাসরি যুক্ত হই। আমি ওই ছাত্র আন্দোলন যুব আন্দোলনের ওই নেতৃত্ব হওয়ার নেতাদের পেছনে পেছনে দৌড়তাম না। এলাকাতেই কালীঘাটে কমিউনিস্ট পার্টি তখন খুবই দুর্বল, এবং যারা করতেন কমিউনিস্ট পার্টি বলে পরিচিত তারা প্রয়াত, কিন্তু অধিকাংশ আমি দেখেছি তাদের মধ্যে ঠিক এই মার্ক্সবাদী ধ্যান ধারণা নিয়ে স্বচ্ছ ধারণা ছিল না। তারা হয়তো আন্দোলনের ঝোঁকেই থাকতেন। তো যাই হোক, সেভাবেই সেখান থেকে পার্টি করা, তারপরে বহুবার জেল টেল খাটা, কলেজের লেখাপড়ারও অনেক ঘাটতি হওয়া, এইসব মিলিয়ে চলেছে। আপনার সাথে গণেশ ঘোষের সম্পর্ক ছিল? গণেশ ঘোষের সম্পর্কে আমার মনে আছে, আমি জাস্ট একটুখানি যুক্ত করে দিতে চাইবো, মানে এখানে গণেশ ঘোষ মানে মাস্টারদা সূর্য সেনের সহযোগী গণেশ ঘোষ। আমরা ওই কালীঘাটের যদু ভট্টাচার্যে থাকতাম। আমি যখন ওই কলেজে পড়ছি প্রথম গ্রেপ্তার হয়ে গেলাম, তারপরে আমরা বন্ধুবান্ধব যখন আড্ডা মারতাম তখন দেখে দীর্ঘদেহী মানুষ, লম্বা ধুতি পাঞ্জাবি পরা, গটগট গটগট করে হেঁটে যাচ্ছেন। তারপরে একদিন শুনলাম উনি হচ্ছেন গণেশ ঘোষ, এবং সেখানে পুটুদিকেও সুহাসিনী গাঙ্গুলি, ওই সুহাসিনী গাঙ্গুলিদের পরিবারের সঙ্গে তিনি থাকতেন। তারপর থেকে তো যেই জানলাম তিনি গণেশ ঘোষ চট্টগ্রাম বিদ্রোহের নেতা, আমি তো ওর ন্যাটা হয়ে গেলাম। ওনার ঘরে গিয়ে ওনার কাছে যেতাম, শুনতাম বিভিন্ন কথা। উনি খুব ভালো গল্প বলতেন, প্রচুর পড়াশোনা ছিল। এই গল্প শুনতে শুনতেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, তার ইতিহাস, মহাত্মা গান্ধীর ভূমিকা, বিপ্লবীদের ভূমিকা, এ সম্পর্কে স্পষ্ট ধারণা ওর কাছ থেকে পেলাম। এবং আর যখন উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সেই নির্বাচনের কর্মী হিসেবে কাজ করতে গিয়ে প্রথম ওর সঙ্গে আলাপ। উনি ওই যখন আমি কাজকর্ম করছি বলেছেন কোন স্কুলে পড়ো, তখন আমি ওর নানা স্কুলে কলেজে পড়ি। বললাম বাবু তুমি কলেজে পড়ো, আচ্ছা আচ্ছা। এইসব এইভাবেই ওনার সঙ্গে ওর সহচর্য পাই। তার পরবর্তীকালে তো অনেকবার হয়েছে। যখন আমাকে একবার এই 72-73 সালে ভবানীপুরে আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম, ওখানে যুব কংগ্রেসদের সঙ্গে আমাদের বিরোধ হয়। তারপর সেসব হওয়ার পর আমি বাড়ি চলে এসেছি, এসে বাড়ি থেকে বেরিয়ে গেছি পাশের বাড়িতে, ইভাদের বাড়িতে তখন ছিলাম, আড্ডা মারতে গেলাম। এদিকে পুলিশ বাড়ি রেড করেছে। তা পুলিশ বাড়ি রেড করাতে যাই হোক, সেই তারপর বাড়ির লোকজন গণেশ ঘোষের কাছে গিয়েছিলেন যে কী করা হবে। উনি বলেছেন এখন যেখানে আছে সে যেখানেই থাকুক ওখান থেকে বেরোবে না, ওইখানেই চুপচাপ থাকবে, পুলিশ টের পায়নি ওখানে আছে। তারপর পরের দিন ভোরবেলা বেরিয়ে গেলাম, বেরিয়ে ওনার সাথে দেখা করতে গেলাম। দেখা করলাম, দেখা করে উনি বললেন কী করবে পরামর্শ দেবে। আমি তো বিভিন্ন জায়গায় টিউশন করতাম, আমি বলতে এই বাড়ি সে বাড়ি ঘুরে বেড়াবো, কোনো অসুবিধা নেই। তারপর মনে আছে খানিকটা পথ হেঁটে গিয়ে আমি পিছন হেঁটে ওনাকে আবার মানে জানাচ্ছি আমি এগোচ্ছি। উনি আমাকে ডাকলেন, ডেকে খুব ধমক দিলেন, তুমি আন্ডারগ্রাউন্ড কী করে করবে, তুমি হেঁটে চলে যাচ্ছ, পেছন ফিরতে তোমার কে বলেছে? মানে হেঁটে চলে গেলে পেছন ফেরাটা অপরাধ। হ্যাঁ, তাতে কিন্তু আরও লোকের মনে সন্দেহ জাগবে। সুতরাং যখন বেরিয়ে গেছো, সোজা চলে যাও, যে পথে যাওয়ার যাবে। এইরকম ছোটোখাটো অনেক ঘটনা আমার জীবনে আছে, যেখান থেকে ওনার জীবনের অভিজ্ঞতা, শিক্ষা। আর উনি ভয়ানক পড়াশোনার প্রতি ঝোঁক ছিল, খুব চাপ দিতেন, পড়াশোনা করো। যখন আমি ল পাস করলাম, আমি স্কুলেও শিক্ষকতা করতাম। তো বললেন যে ল পাস করেছো, প্র্যাকটিস করবে। উনিই আমাকে নিয়ে গেছিলেন অরুণ প্রকাশ চ্যাটার্জির চেম্বারে, যাতে সেখান থেকে এই কাজ শুরু করি আর কি। এইখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হচ্ছে দেখুন মাস্টারদা সূর্য সেনের সহযোগী, সেটা গণেশ ঘোষ হোক, কল্পনা দত্ত হোক, নেতাজি সুভাষচন্দ্রের সহযোগী ভগৎ সিং, এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে সমাজতান্ত্রিক লড়াই, কমিউনিজম, মার্ক্সবাদের দিকে আকৃষ্ট হলেন এবং স্বাধীনতার এরা প্রধান সেনানী ছিলেন। কিন্তু পরবর্তীকালে এরা যে সমাজতন্ত্রের দিকে আকৃষ্ট হলেন, আমরা কিন্তু সেই প্রচারটাকে
খুবভাবে ধরে রাখতে পারলাম না, কেন বলে মনে হয় আপনাদের? না, সেটা বুঝতে হবে যে মূল যে প্রচারধারা, সেই প্রচারধারা কিন্তু সবসময় দক্ষিণপন্থার পক্ষে থাকেন। মূল প্রচারধারা কখনোই যে প্রচার, যে আদর্শ, যে জীবনধারা দক্ষিণপন্থার বিরুদ্ধে যাবে তার প্রচার করেন না। কারণ গণেশ ঘোষ কমিউনিস্ট হয়েছিলেন, সুবোধ চৌধুরী কমিউনিস্ট হয়েছিলেন, সুবোধ রায় কমিউনিস্ট হয়েছিলেন, সবাইকে আমি প্রত্যক্ষভাবে সামনাসামনি দেখার সুযোগ হয়েছে আমার কমিউনিস্ট পার্টি করার সুবাদে। তো তাদের হয়ে তো প্রচার তো কখনোই মূল প্রচার মাধ্যম করবে না, তাদের প্রচারটা আমাদের মুখে মুখে হবে। এই যে আপনারা আমায় জিজ্ঞেস করছেন আপনি গণেশ ঘোষের কাছে সহযোগিতা পেয়েছেন, যে কত মানুষ জানতে পারছে, কিন্তু মূল প্রচার ধারা যেমন ফিল্মের নায়কদের যেভাবে প্রচার করা হয় বা দক্ষিণপন্থী নেতাদের যেভাবে প্রচার করা হয় সেভাবে তো মূল প্রচার মাধ্যম প্রচার করবে না। তাই মনে হতে পারে যে এদের প্রচারটা তো হলো না। সত্যিই তো হলো না। চট্টগ্রাম যুব বিদ্রোহ ভারতবর্ষের প্রথম, আমার মতে ফার্স্ট গেরিলা ওয়ারফেয়ার। তারা যেভাবে লড়াই করেছিলেন, একটা অস্ত্রাগার দখল করেছিলেন, অস্ত্রাগার দখল করে 3 দিন জালালাবাদ পাহাড়ে লড়াই করেছেন, প্রথম স্বাধীনতার পতাকা মাস্টার দোকানে তুলেছিলেন। এই গল্পগুলো, এই ঘটনাগুলো তো প্রচার হলো না, প্রচার করাও হলো না। কেন, স্বাধীনতার পরবর্তীকালে যেটা মূল গুরুত্ব পেয়েছে যে আমাদের স্বাধীনতা এসছে অহিংস আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু স্বাধীনতা আন্দোলনের যে বিভিন্ন ধারা, যাকে সহিংস বলুন বা উগ্র জাতীয়তাবাদ বলুন, যেমন আমি অমলেশ ত্রিপাঠী ঐতিহাসিক, তিনি বলেছেন মিলিটেন্ট ন্যাশনালিজম, তিনি এটাকে সন্ত্রাসবাদী আন্দোলন বলতে চাননি। এই মিলিটেন্ট ন্যাশনালিজম সেটার তো প্রচার হয়নি, কিন্তু এটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রথমত জালিয়ানওয়ালাবাগ, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, তারপর আমাদের এখানকার বিনয় বাদল অনুশীলন সমিতি, যুগান্তর পার্টি, বুড়িবালামের তিলের লড়াই, এই প্রত্যেকটা লড়াই যদি আমরা খুব বিশ্লেষণ করি তা দেখব এই সব লড়াই কিন্তু ইংরেজ প্রশাসকরা ভয় পেয়েছিলেন। তারা এটা বুঝতে পেরেছিলেন যে জুলুম করে এদের দমিয়ে রাখা যাবে না, কেন এরা পাল্টা আঘাত করতে পারে। নিঃসন্দেহে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন ব্যাপক অর্থে ভারতবর্ষের মানুষকে এক জায়গায় জড়ো করেছিলেন, তার সাফল্য কৃতিত্ব অনেক, কিন্তু তাদের সাফল্য কৃতিত্বকে প্রচার করতে গিয়ে আমরা এই যে ধারাটাকে আমি মনে করি বিপ্লবী ধারা, সেই ধারাটাকে অগ্রাহ্য করার তো কোনো অর্থ হয় না। আর যখন আপনার 18 থেকে 24 বছর বয়স, আজকের বহু ইয়ং ছেলে মেয়ে আপনার কথা বলে, বিমান বসুর কথা বলে, আজিজুল হকের কথা বলে, আপনি সেই সময় এরকম কাদেরকে দেখে আকৃষ্ট হয়েছে? না, আমি মূলত প্রকৃতপক্ষে সত্যি কথা বলতে কি, গণেশ ঘোষের উপস্থিতি আমার চিন্তা ভাবনা জুড়ে ছিল। আমার মনে আছে, এই কথা বলতে আছে কোনো আপত্তি নেই, যে এলাকায় তখন গণেশ ঘোষের জন্মদিন পালন করতাম। আমি বিশ্বাস করতাম যুব আন্দোলন করলে তাদের নেতাজির জন্মদিন পালন করা উচিত, প্রজাতন্ত্র দিবস পালন করা উচিত, এগুলো আমি কালীঘাটে আমার নেতৃত্বে করতাম। এখন এই গণেশ ঘোষের জন্মদিন পালন করা নিয়ে আমাকে পার্টি থেকে শোকজ করা হয়েছিল, তখন কলকাতা জেলার পার্টির। আমি এক লম্বা উত্তর দিয়েছিলাম, যাই হোক পরবর্তীকালে সেটা হয় আর তারা এগোননি। কিন্তু এইরকম একজন ব্যক্তিত্ব, তাদের ছোঁয়া পাওয়া, মানে তাকে দেবতা বলে পুজো করা নয়, কিন্তু তার কর্মধারা, জীবনধারা, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এই রকম আদর্শ স্থানীয় যদি আমরা তরুণ সমাজের সামনে তুলে ধরতে পারি, আমি তো মনে করি বর্তমান সময়ে যদি আমরা এই চট্টগ্রাম বিদ্রোহ, বুড়িবালামের তিলের বিদ্রোহ, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, এদের এই মূল বক্তব্য তুলে ধরতে পারি, তাহলে আমাদের তরুণ সমাজ অনুপ্রাণিত হবেন। এই অনুপ্রেরণাটা অত্যন্ত দরকার, যার ফলে এদের ভূমিকাকে খাটো করে দেখাবার জন্যে কিন্তু প্রতিক্রিয়া শিবিরের যে প্রচার মাধ্যম, যাদের প্রবল ক্ষমতা, তারা ওই ফিল্মি ওয়ার্ল্ডটাকে মানুষের কাছে মডেল হিসেবে হাজির করতে চাইছেন, কিন্তু রিয়েল লাইফ যে হিরো তাদের সামনে আনতে চাইছেন না। কারণ রিয়েল লাইফ হিরো তাদের একটা রাজনৈতিক নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গি পুঁজিবাদকে আতঙ্কে ফেলে দেবে, পুঁজিবাদী ব্যবস্থাকে ধ্বংসের মুখে নিয়ে আসবে। অতএব তাদের হাজির করার চেষ্টা তো হয়নি, আমাদের সকলকে সেই চেষ্টা করতে হবে। এই সময় দাঁড়িয়ে আজকের দিনে আমি যদি 2024 সালে ফিরে আসি, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রে ক্ষমতায় বিজেপি, রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, এবং উভয় দলই যে জিনিসটা খুবভাবে চেষ্টা করছে সেটা হচ্ছে যে মগজ ধোলাই।
বা মগজ দখল, মগজ ধোলাই বা মগজ দখল, যে কোনো একটা বলবো, তারা যে ধরনের সিনেমা বানাচ্ছে, একটা সময় ছিল সিপিএম সরকারের সময়ও বা কেন্দ্রে আমাদের কংগ্রেসের সরকারের সময়ও, যখন সরকার বিরোধী সিনেমা প্রচুর হতো। তার একটা খুব বড় উদাহরণ হচ্ছে আমির খানের রং দে বাসন্তীর মতো সিনেমা, যেখানে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। কিন্তু আজকের দিনে যে সিনেমাগুলো হচ্ছে, সেই সিনেমাগুলোতে হয় মুসলিমদেরকে শত্রু বানানো হচ্ছে, নয়তো কমিউনিস্টদের শত্রু বানানো হচ্ছে। মানে কাশ্মীর ফাইল বলুন বা কেরালা ফাইলস বলুন, রিসেন্টলি জেএনইউ নিয়ে একটা সিনেমা আসছে। ওরা ব্যাপকভাবে আমাদের মানে সাধারণ মানুষকে একটা মিথ্যে প্রোপাগান্ডার মধ্যে নিয়ে আসছে এবং মগজ ধোলাই করতে কিছুটা মানে সার্থক হচ্ছে বলা যায়। উল্টো দিকে আমাদের কি করা উচিত বলে আপনার মনে হয়, আপনার এক্সপিরিয়েন্সে? আমি এটা ঠিক, প্রথমত হচ্ছে যে গোটা বিশ্বজুড়েই প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে কিন্তু এই ক্রনি ক্যাপিটালিস্টরা, এবং তারা মানুষের মগজ ধোলাই করছে, যেটা নোয়াম চমস্কি বলেছেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। এমন প্রচার করছেন যে প্রচারের ফলে মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরি করা হচ্ছে। এখন গোটা দেশের যে মিডিয়া, তা শতকরা 90% মিডিয়াকে চালাচ্ছে দুটি বৃহৎ কোম্পানি, আদানি এবং আম্বানি। এই যত মিডিয়া কলকাতায় দেখবেন, যারা আমার কাছে ইন্টারভিউ করতে আসে, আমি তাদের বলি ঠাট্টা করে, কে টাকা দিচ্ছে, আদানি না আম্বানি? এই 90% মুখ্য ধারার মিডিয়া, তারা কিন্তু দক্ষিণপন্থী মতাদর্শকেই বলবে, তারা মুক্ত চিন্তার কোনো অবকাশ রাখবে না। এই যে বললেন আপনার রং দে বাসন্তী বা পিকে জাতীয় ছবি হয়েছে, তো সেখানে মুক্ত ধারাটাকে সমর্থন করা হচ্ছে। লিবারাল ডেমোক্রেসি যে একটা চেহারা ইউপিএ আমলে লেফট সাপোর্টেড, সেটা হচ্ছে লিবারাল ডেমোক্রেসি। তা তো কমিউনিস্ট ডেমোক্রেসি নয় বা সোশ্যালিস্ট ডেমোক্রেসি, লিবারাল ডেমোক্রেসি এই সাংবিধানিক কাঠামোর মধ্যে। এই সামান্য যে মুক্ত পরিবেশ, সেটাকেও ধ্বংস করতে চাইছে। কেন? ওরা চাইছে চিন্তার দিক থেকে রোবট তৈরি করতে, যারা আমি এবং আমি সব। দেখছেন না, মোদি বলছে মোদির গ্যারেন্টি, মমতা বলছে আমার মুখ দেখে দিন। কেন? এই মিডিয়া কিন্তু এই ব্যক্তিগুলোকেই প্রজেক্ট করে, মিডিয়া দেখাবার চেষ্টা করে ব্যক্তি বনাম ব্যক্তি, আদর্শের সঙ্গে আদর্শের লড়াই, এটা দেখাবার চেষ্টা করে না। সেক্ষেত্রে আমাদের যে ভূমিকা, সেটা হচ্ছে আমাদের তো অত মিডিয়া কেনার ক্ষমতা নেই। আমি জানি আমাদের পক্ষ থেকে আমরা একবার চেষ্টা করেছিলাম যে আমরা টিভি চ্যানেল করা যায় কিনা, তার যে ব্যাপক খরচের বহর দেখে এই কমিউনিস্ট পার্টির পক্ষে সম্ভব না। যে কমিউনিস্ট পার্টি কৌটো নাড়িয়ে পয়সা তুলছে বা পার্টির কর্মীদের লেভির ওপরটায় দাঁড়িয়ে আছে, তাদের পক্ষে অত ব্যাপক খরচ করে টিভি চালানো সম্ভব না। কিন্তু আমাদের দায়িত্ব নিতে হবে ব্যাপক জনসংযোগের মধ্য দিয়ে, যেটা হলে পরে দেখা যাবে ওরা পারবে না। যেমন এবার জেএনইউতে গোটা প্রচার মাধ্যম, তারা এবিভিপি জিতছে, এবিভিপি গুন্ডারা গিয়ে হামলা করলো ভোটের আগে, কিন্তু যেহেতু ওখানকার ছাত্ররা একটা জায়গায় সংগঠিত, সংঘবদ্ধ, বামপন্থী ছাত্ররা তাদের বক্তব্য নিয়ে পৌঁছতে পারছে, তাই বামপন্থীরাই জিতলো। এটা একটা নতুন ধরনের যুদ্ধ, মানে পুঁজিবাদ বিরোধী সংগ্রামের একটা অন্যতম যুদ্ধ হচ্ছে মিডিয়া নিয়ন্ত্রণের বিরুদ্ধে ব্যাপক লড়াই। এটা কঠিন কাজ, অত সহজ কাজ না। আমি একটা বক্তৃতা করলে হয়তো 25 জন লোক শুনবেন, কিন্তু একটা অডিও ভিজুয়াল মিডিয়ার যে এফেক্ট মানুষের মনোজগতে সাংঘাতিক ছাপ ফেলে, যদি সে দেখছে এবং শুনছে। দেখা এবং শোনা দুটো যখন, যাকে অডিও ভিজুয়াল বলি আমরা, এটা মানুষের মনে খুব ছাপ ফেলে। এবং লক্ষ্য করে দেখবেন যে টেলিভিশন এখন প্রত্যেক জায়গায় ঢুকে গেছে, গ্রামান্তরে পর্যন্ত টেলিভিশন, অ্যান্ড্রয়েড ফোন চলে গেছে। আমার মনে আছে আমি নির্বাচন প্রচারে বেরিয়েছিলাম বারুইপুরে একটি জায়গায়, কৃষক, তিনি মাঠে চাষ করছেন, তিনি আমাকে বলছেন হ্যাঁ আমরা সব জানি, আমরা সব দেখি। তাহলে কীভাবে দেখেন? বলে কেন, এই তো আমার কাছে ফোন আছে। মানে তিনি চাষ করছেন, তখনও তার কাছে ফোন। এবং এইগুলোই কিন্তু এই সময় দেখবেন ব্যাপক উৎপাদন হচ্ছে, ব্যাপক বাণিজ্যিকীকরণ হচ্ছে, মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। সেই জন্য ওদের যেমন মগজ ধোলাইয়ের অস্ত্র আছে, আমাদেরও চেষ্টা করতে হবে সচেতনতার প্রচার, নিরন্তর প্রচার। এই ব্যাপারে আমি শ্রেষ্ঠ উদাহরণ দিই, অসাধারণ স্রষ্টা ছিলেন সত্যজিৎ রায়। সেই হীরক রাজার দেশে সবারই তো মগজ ধোলাই হচ্ছে, কিন্তু মাস্টারমশাই বাচ্চাদের যা শিখিয়েছিল, সেই বাচ্চাগুলো কিন্তু মাস্টারমশাই ওই শিক্ষাটাকেই কাজে লাগালো, মগজ ধোলাই কাজ করলো না। আমাদেরও সেই দিকেই যেতে হবে।
কালচারাল ক্ষেত্রে আমাদের একটা ঘাটতি হয়েছে। মানে একটা সময় ছিল ব্যাপক আন্দোলনের ফলে তো তৈরি হয়। একসময় গোটা ভারতবর্ষে গোটা শিল্প জগৎটা নিয়ন্ত্রণ করতেন আইপিটিএর লোকেরা, প্রাক্তন আইপিটিএ। সে কাইফি আজমি থেকে শুরু করে মুলুকরাজ আনন্দ, বলরাজ সাহানি, তারপর তো আমাদের সলিল চৌধুরী, এরা তো আছেনই। এখন এই যে কালচারাল ক্ষেত্রে একটা ঘাটতি আছে, তার কারণ হচ্ছে একটা গণ আন্দোলন থেকেই কিন্তু শিল্প সংস্কৃতি তৈরি হয়। আমাদের গণ আন্দোলনের একটা ব্যাপক ঘাটতি পড়ে গেছে বেশ কয়েক বছর ধরে, তারই পরিণতি এটা। এখন আবার নতুন করে দেখবেন, আজকাল দেখতে পাচ্ছি নতুন ছেলেমেয়ে তারা নতুন গান টান বাজছে, তারা গিটার নিয়ে এখানে সেখানে গাইছে, ভালোই গাইছে। অর্থাৎ একটা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে যারা এই বামপন্থী কৃষ্টি, বামপন্থী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এও এক লড়াই। দক্ষিণপন্থী যে ছাত্রছাত্রীরা যারা দক্ষিণপন্থার সাথে যুক্ত হয়ে গেছে, তাদেরকে আপনার কি বার্তা থাকবে? না, আমি প্রত্যেককেই বলি, ভাই, শিক্ষার মূল কথাই হচ্ছে যুক্তি এবং প্রশ্ন। যুক্তি এবং প্রশ্ন, এর মধ্য দিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে হবে। এটা বুঝতে হবে যে পৃথিবীটা মানুষের জন্যে, এবং সেই সমস্ত মানুষকে যদি মানুষ হিসেবে বাঁচিয়ে রাখতে হয়, তবে তাদের ন্যূনতম খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের গ্যারেন্টি সৃষ্টি করতে হবে। এই গ্যারেন্টি সৃষ্টি করাটা শুধুমাত্র কাগজে কলমে মুখের কথা নয়, তো অর্থনৈতিকভাবে তার রূপায়ণ করতে হবে। অতএব দক্ষিণপন্থী মতাদর্শে যারা প্রাণিত হয়ে ভাবছেন যে আমি অনেক বেশি সুযোগ পাবো, আমার অনেক বেশি প্রাচুর্য থাকবে, সেই প্রাচুর্য কিন্তু বৈষম্য সৃষ্টি করে, এবং বৈষম্য সৃষ্টি করলে মানুষ কিন্তু সুখে বাঁচতে পারবে না। আবার সেই রবি ঠাকুরের কথায়, তুমি যাকে পশ্চাতে পেছনে ঠেলছো সে তোমার পশ্চাতে টানবে। অতএব তোমাকে তাকে সঙ্গে নিয়ে এগোতে হবে। এই চিন্তাটাই যারা ভাবছেন যে আমার বাড়ি হবে, আমার ফ্ল্যাট হবে, আমার গাড়ি হবে, অন্য কে কী হলো আমি ভাববো না, তাদের কাছে বলবো রবীন্দ্রনাথ, তুমি যাকে পেছনে ঠেলছো ভাই, সেও তোমাকে পেছনে টানবে। আজকের পরিস্থিতিতে যখন আমরা দেখি যে পুঁজিবাদ তার বেশিরভাগ অর্থই ব্যয় করছে মানুষের মস্তিষ্ক দখলের জন্য, সেই জায়গায় আপনার মনে হয় না বামপন্থীরা যদি সমবায় আন্দোলনের মধ্যে যেত বা এখনও যদি যায়, তাহলে তাদের একটা অন্য জায়গা তৈরি হতে পারে? মানে সমবায়ের গুরুত্বটাকে আপনি কীভাবে? বটেই তো, সমবায় আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিক থেকে বামপন্থীরা এটা ব্যর্থ হয়েছেন নিঃসন্দেহে। এই সমবায় আন্দোলনের গুরুত্বের কথা আবারও বলি, রবীন্দ্রনাথ তার শ্রীনিকেতনে এই সমবায় আন্দোলনের কথা বারবার বলেছেন। বারবার তিনি বলেছেন যে কৃষকেরা ছোটো ছোটো আল করে জমি নষ্ট করছে, তারা যে ঐক্যবদ্ধ হয়ে তারা যদি সমবায় পদ্ধতির চাষ করে, তাহলে সেটা অনেক বেশি উপকারে আসবে। বামপন্থীদেরও তো বিকল্প তৈরি করতে হবে। সেই বিকল্প তৈরি করার ক্ষেত্রে সমবায় আন্দোলন নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক, এবং চেষ্টাও হয়েছিল বামফ্রন্ট সরকারের শেষের দিকে, যার ফলে বেশ কিছু সমবায় তৈরি হয়েছিল, কিন্তু সেগুলোকে তো পরবর্তীকালে আবার এরা এসে নষ্ট করেছে। কিন্তু সমবায় আন্দোলন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন, এটাকে অবশ্যই মদত দেওয়া দরকার। এই সময় আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পরিবেশ। আমরা বিশ্বে বেশিরভাগ জায়গাতে শুনতে পাই যে মানুষ পরিবেশ ধ্বংস করছে। আপনি কি বিশ্বাস করেন মানুষ পরিবেশ ধ্বংস করছে না পুঁজিবাদ পরিবেশ ধ্বংস করছে? মানুষ পরিবেশের সঙ্গে বেড়ে ওঠে, পরিবেশ এবং মানুষ একে অপরকে লালন পালন করে। আজকে পরিবেশের বিধ্বংসীর কারণ হচ্ছে পুঁজিবাদ তার অর্থগৃহীতার জন্যে তারা ধ্বংস করছে। বড় বড় খনি থেকে তারা উৎপাদনের লাভে খনিগুলো নিয়ে সমস্ত পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, গাছপালা কেটে উড়িয়ে দিচ্ছে। পরিবেশ নিয়ে যখন মানুষ সচেতন হচ্ছে, লড়াই হচ্ছে, এই লড়াইটা তো সাধারণ মানুষই করছেন, আদিবাসীরা করছেন, গ্রামের মানুষরা করছেন। সেক্ষেত্রে পুঁজিবাদ তার নিজস্ব মুনাফাটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। মনে থাকতে পারে আপনার, যখন বিশ্বে পরিবেশ নিয়ে আলোচনা হয়, তখন পুঁজিবাদীরা বলেন যে আমরা যা করেছি, এবার তোমরা তোমাদের এখানে গ্রিনারিজ করো, তার জন্য আমরা টাকা দেবো। অর্থাৎ আমাদের যে বিজ্ঞানভিত্তিক উন্নয়নের চূড়ান্ত মুনাফা, সেটা আমরা টিকিয়ে রাখছি, এবং পরিবেশকে বাঁচাতে গেলে বাবা তোমরা তোমাদের ওখানে আর এইসব কলকারখানা করো না, সেখানে তোমরা শুধু গ্রিনারিজ রাখো। গোটা পরিবেশটাকে এই মুহূর্তে ধ্বংসের জন্য দায়ী হচ্ছে পুঁজিবাদ। এবং আমি তো মনে করি যে এখন পৃথিবীতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছে পরিবেশ রক্ষা করো, পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে লড়াই করো। আপনারা জানেন
ইতিপূর্বে যখন ব্রাজিলে বলসোনারো গভর্নমেন্ট এসেছিল, তারা গোটা অ্যামাজনটাকে বিক্রি করে দিয়েছিল। তার বিধ্বংসী পরিণতি আজকে সেখানে জল পাচ্ছেন না, উষ্ণতা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আমাদের এই রাজ্য তো পাহাড় বিক্রি হচ্ছে। পাহাড় বিক্রি হওয়া মানে কি? পুঁজিপতিরা সেখানে ধ্বংস করে তারা মুনাফার জন্যে মাটি থেকে খনন করে উৎপাদন করবে, তাদের নিজেদের মুনাফা বৃদ্ধি হবে, কিন্তু পরিবেশটা ধ্বংস হলো। তার বিরুদ্ধে আদিবাসীরা আন্দোলন করছেন। আমি জানি পুরুলিয়া আদিবাসীরা লড়াই করছেন, তারা অনেকে আমার কাছে এসেছেন আদালতে যাওয়া যায় কিনা। আমি আদালতে গিয়েছিলাম, পিটিশনে করেছি, সেখানে আদালত থেকে তার নির্দেশ আছে। এখন পরিবেশের বিরুদ্ধে লড়াইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। এই লড়াইয়ের সামনের সারিতে বামপন্থীদের থাকার দায়িত্ব আছে, এবং তার মধ্য দিয়ে তারা ব্যাপক অংশের মানুষকে জড়ো করতে পারে, এবং সেটা করতেই হবে। এক্ষেত্রে একটা স্লোগান খুব শোনা যায় যে গাছ লাগান প্রাণ বাঁচান। আপনার কি মনে হয় এই গাছ লাগান প্রাণ বাঁচানোর মধ্যে থেকে গাছ কাটার জায়গাটাকে সুবিধার জায়গা করে দিচ্ছে? মানে গাছ বাঁচান প্রাণ বাঁচান হলে আরো বেটার হতো। না, সেটা বটেই। গাছ লাগান প্রাণ বাঁচান মানে হচ্ছে যে, তার মানে এই নয় যে গাছ কাটা বন্ধ করতে হবে না। গাছ কাটাও বন্ধ করতে হবে, গাছ লাগাতেও হবে। এই দুটোকেই সমান তালে প্রচার করতে হবে। এবং আমরা দেখেছি চিপকে মুভমেন্ট, তাদের তো মানুষ, তারা তো রক্ষা করছেন গাছকে। আমি মামলা করেছিলাম যে বারাসাতে রাস্তা এক্সটেনশনের জন্য দুপাশে গাছ কেটে দেওয়া হবে। সেখানে তো আমরা স্টে পেয়েছিলাম, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেটাকে তো নষ্ট করে দিল। একটা গাছ থাকলে পরে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, সেই গাছকে কেটে দিয়ে রাস্তা সম্প্রসারণের তো প্রয়োজন নেই। মানুষ নয় একটু ধীর গতিতে চলবে, কিন্তু যদি অক্সিজেন না পায় মানুষ বাঁচবে কী করে? এবং আজকে আমি গাছ লাগাচ্ছি, সেই গাছ হয়তো 20-25 বছর পরে বড় হবে। একটা এর কোনো কম্পেনসেশন হয় না। যে গাছটা আছে, আমি আমাদের এক বোটানির গবেষকের তথ্য দিয়ে বলেছিলাম যে একটা বড় গাছ যা 20-25 বছর ধরে আছে, সে যে পরিমাণ অক্সিজেন তৈরি করে, সেই অক্সিজেন যদি আমাকে টাকায় হিসেব করতে হয়, তাই কয়েক লক্ষ ডলারে খরচা হয়। তো সেগুলোকে নষ্ট করে দিয়ে এই ধারণাটা যে কম্পেনসেটরি প্ল্যান্টিং, এটা আমি মোটেই মনে করি না খুব সুস্থ চিন্তা। শেষ প্রশ্নে আসি। আজকের এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথ এবং আমাদের যারা ঠাকুর আছে, আমাদের ঠাকুর এবং আমাদের যে ধর্ম রয়েছে, এখানে ধর্মের অর্থ আমি বলতে চাইছি যে বিজ্ঞানের ধর্ম, এবং ঠাকুর বলতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত, বিদ্যাসাগর, রামমোহন, তাদের কতটা প্রাসঙ্গিকতাকে আমাদের ব্যবহার করা উচিত বলে আপনার মনে হয়? আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি বোধহয় আমার প্রত্যেক বক্তৃতাতেই যেখানেই যাই, অবশ্যই রবীন্দ্রনাথ, রামমোহন, বিদ্যাসাগর এদের প্রসঙ্গটা আসে। রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ এরা মূলত যেটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তা হচ্ছে শিক্ষার পরিবেশ। শিক্ষা থেকে প্রশ্ন, প্রশ্ন থেকে যুক্তি। আমরা সকলে যদি যুক্তিভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি, তাহলে দেখবেন অনেক সমস্যা কমে যাবে। অন্ধ সংস্কারের বিরুদ্ধে হলে বেরিয়ে আসতে হবে। আমরা কালীঘাটের মন্দিরে সোনার চূড়া বানিয়ে খুব লাফালাফি করছি, তাতে কী যায় আসে? কোনো মানুষের জীবনের কোনো পরিবর্তন হবে? রাম মন্দির তৈরির পেছনে এত কোটি কোটি টাকা খরচা হলো, কার কোনো উপকারে আসবে? তার থেকে যদি আমরা বলতে পারতাম, ওরা যদি সুস্থ চিন্তার হতেন, আমরা মসজিদটা তো ভারতীয় স্থাপত্য হিসেবেই তাকে রক্ষা করলাম, এবং সেই তার আশেপাশে জমি নিয়ে আমরা একটা বিরাট হাসপাতাল তৈরি করলাম, রাম হাসপাতাল। তাহলে তো মানুষের অনেক উপকার হতো। রাম মন্দির করে তো মানুষের কোনো উপকার হবে না। রবীন্দ্রনাথ তো জমিদার পুত্র, অনেকেই বলেন। তো রবীন্দ্রনাথ জমিদারি দেখবার জন্য তাকে দেবেন ঠাকুর পাঠিয়ে দিলেন, তিনি শিলাইত হয়ে গেলেন তার জমিদারি দেখতে। এখন এই জমিদারি দেখতে গিয়ে তিনি উপলব্ধি করলেন কিভাবে জমিদাররা সাধারণ গরিব কৃষকদের ওপর শোষণ করেন এবং তাদের ভিটে মাটি ছাড়া করতে পারেন। সেই উপলক্ষে তিনি একটা অদ্ভুত কবিতা লিখেছিলেন, সেটা আমরা সকলেই জানি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি। আমি কিয়দংশ পাঠ করি আমার নিজস্ব তৃপ্তির জন্যে। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা। পেলে 2 বিঘে প্রস্থ দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষ জুড়িয়া পানি, সজল চক্ষে
করুণ রক্ষে গরিবের ভিটেখানি, সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। আখি করে লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার খাতে। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই যে রাজার হস্ত নিজের বাগান বৃদ্ধির জন্য ভিটেমাটি ছাড়া করার এই যে প্রকল্প, ঋণ দিয়ে সেই ঋণ শোধ করতে না পারার জন্য ডিক্রি জারি করা, সে প্রথা আজও চলছে। সেই প্রথার ব্যতিক্রম ঘটিয়ে এই পশ্চিমবঙ্গে একসময় ভূমি সংস্কার প্রয়োগ করার চেষ্টা করা হয়েছিল। জমিদারদের উদ্বৃত্ত জমি কেড়ে নিয়ে গরিব মানুষকে দেওয়া হয়েছিল, যারা চাষ করেন, ভূমিহীন, যারা জমির প্রকৃতপক্ষে ফসল উৎপাদন করেন, তাদের দেওয়া হয়েছিল। পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই পাট্টা দেওয়া জমিদের জমি কেড়ে নেওয়া হয়েছে। আজকে আপনারা শাহজাহানের গল্প শুনছেন, কিন্তু আপনারা বোধহয় জানেন না 2011 পরবর্তী সময়ে গ্রামাঞ্চলে এই সমস্ত পাট্টাদার, যাদের পূর্ববর্তী সরকার জমিদারদের উদ্বৃত্ত জমি কেড়ে নিয়ে গরিব মানুষকে জমি দান করেছিলেন, পাট্টা দিয়েছিলেন, তার অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন, সেসব কেড়ে নেওয়া হয়েছে। বহু জায়গায় এই জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে মাছ চাষ করা হয়েছে। মাছে নাকি এখন অনেক মুনাফা হয়, এবং সেটা করবার জন্য পুরনো জমির যারা মালিক, তারা এই জমি কেড়ে নেওয়ার প্রক্রিয়া চালু করেছেন। সুতরাং এই যে জমিদারদের শোষণ করবার পদ্ধতি, সে সম্পর্কে রবীন্দ্রনাথের যে উপলব্ধি এবং যে উপলব্ধি তিনি প্রকাশ করলেন, সেখানে তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আজও চলছে। আপনারা দেখে থাকবেন, যখন প্যান্ডামিকে মানুষ ক্রমশ কর্মচ্যুত হয়েছেন, বেকার হয়েছেন, কারখানা বন্ধ হয়ে গেছে, তারা বাঁচবার জন্য আপনার পাড়ায় পাড়ায় ঠেলা নিয়ে ফল বিক্রি করছেন, সবজি বিক্রি করছেন, তখনই পৃথিবীতে ধনীতম লোকেদের যে তালিকা, সেই তালিকায় ভারতবর্ষের 200 জনের নাম যুক্ত হয়েছে। এবং বিগত 1 বছরে 64 জন অতিরিক্ত মানুষ, তারা তাদের নাম পৃথিবীর সর্বোচ্চ ধনী তালিকায় উঠিয়ে নিয়ে এসেছেন। আর আপনারা কি জানেন যে ভারতবর্ষের অধিকাংশ মানুষ ক্রমশ গরিব হয়েছে? এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী গর্ব করে বলেন যে আমি 80 কোটি মানুষকে বিনা পয়সায় খাবার দিচ্ছি। এই নির্লজ্জ ভূমিকা, এ তো রবীন্দ্রনাথের আদর্শ বিরোধী ভূমিকা। সেই ভূমিকা নিয়েই চলছে রাজ্যের সরকার, চলছে দেশের সরকার। আমাদের সকলকেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তা না হলে ওই বিলাপ করা ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না। বিলাপের পথ ছেড়ে আমরা আসুন সংঘবদ্ধ হই, লড়াই করি, রবীন্দ্র আদর্শে ভারতবর্ষকে নতুন করে গড়ে তুলি।